এবং তুই চুমু খেয়েছিস? এখন অব্দি চুমু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। যখন কোনো মেয়েকে চুমু খাবি, মেয়েদের চুমু খাওয়ার ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না। লোকে চুমু খাচ্ছে, তুমিও চুমু খাও, নিজের গার্লফ্রেন্ডকে চুমু খাও, প্রাণ হাতে নিয়ে অন্যের গার্লফ্রেন্ডকে চুমু খাও, চুমু খাও। উদিত নারায়ণ আমাদের আইডল হওয়া উচিত। নারায়ণ তো 80 বছর বোধহয় বয়স, বুড়ো চোদা মাল। যত বেশি চুমু খাবেন তত বেশি এন্ডরফিন রিলিজ হবে, তত বেশি হ্যাপি হরমোন বার হবে, তত মানুষ সুখে থাকবে। এটা আমি শরীর জানছি মন ভালো মাত্রা। থাকবে, কাজ শরীর মন করার ভালো এনার্জি থাকবে, আরো দিস ইজ বাড়বে। সাইন্স। এক্ষুনি যারা যারা গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এই পডকাস্ট দেখার পরে তো এক্ষুনি গিয়ে চুমু খান। এবার এরকম জিনিস তো প্রিন্সেপ ঘাটে গেলে অহরহ দেখা যায়, অহরহ প্রিন্সেপ ঘাটে ভাই থাকে এই সবাই পাশটা একে কেটে দিস, অপরকে চুমু কালীঘাট খাচ্ছে। মেট্রোতে আমি চুমু খেয়েছি, ঠিক আছে? নমস্কার। তা প্রত্যেক দিনের মতো আমাদের প্রত্যেক সপ্তাহে একটা চেষ্টা থাকে যে পডকাস্ট নিয়ে আসার, এবং রীতিমতো কয়েকটা দিন ধরেই অনেকের প্রত্যেকের চ্যানেল থেকে আপনারা কমেন্ট করেছেন যে আমাদের পডকাস্ট কবে আসবে। তা আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে এক একজনের চ্যানেল থেকে নিয়ে আসার। তা আজকে আমার চ্যানেল থেকে, তা আজকে আমাদের সাথে আছে মুভি বাব দেবজ্যোতি থেকে দেবজ্যোতি, সিনেজ্ঞানী থেকে সৌভিক, তুহিন রিভিউলজি থেকে আছে তুহিন, এবং ফিল্মি পৃথ্বীশ থেকে আছে পৃথ্বীশ। তা আমাদের মাঝখানে আরো দুজনে থাকার কথা ছিল। সাহা টকিজ থেকে আকাশ সাহা, তার একটা পড়াশোনা সংক্রান্ত নানা রকম বিষয় নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। এবং আরেকটা হচ্ছে ইটস রিভিউ টাইম থেকে আমাদের যে ভাইটি রয়েছে, ওর একটু শরীর খারাপ, ঠিক আছে, সেই জন্য আজকে ও জয়েন হতে পারলো না। তা আজকে মেন যে টপিকগুলো নিয়ে আলোচনা হবে, প্রথম কথা হচ্ছে জিদ্দার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সেকেন্ড হচ্ছে আমাদের রঘু ডাকাত, 3 নম্বরে যেটা হচ্ছে মে মাসে উইন্ডোজের কাজ আসতে চলেছে রাফি গুলজারের আমার বস, 4 নম্বরে থাকছে অম্বরীশ ভট্টাচার্য, এবং 5 নম্বরে থাকছে হচ্ছে আমাদের সিঙ্গার উদিত নারায়ণকে নিয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা। যাই হোক, সেই বিষয়টা পরে দেখা যাবে। তা প্রথমে আমি চলে যাচ্ছি তুহিনের কাছে। তুহিন, তোর খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের এই টিজারটা কেমন লাগলো? 2 লাইনে বল, মানে 2 মিনিটের মধ্যে বল বিষয়টা কেমন লাগলো। 2 লাইনে তো আর হবে না। খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের টিজারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার নীরাজ পান্ডের এটা কাজ, এবার তার মধ্যে যে ডক এরিয়ার গল্পটা দেখানো হচ্ছে সেটা তো আমরা বাংলায় সচরাচর তো দেখতে পাই না। মানে মনে হয় কি ডক এরিয়াটা আমাদের বাংলার বাইরে, এরকমই মায়ের সাথে ফিল হয়। কারণ কোনো গল্পের মধ্যে সেই ডক এরিয়ার কথা আমরা উঠতে দেখি না। এবার শ্রীত মুখার্জি একটা টাইমে জুলফিকারে সেটা দেখাতে পেরেছিল, আমার সিনেমাটা পার্সোনালি খুবই ভালো লেগেছিল। এবার সেই এরিয়ারই একটা গল্প দেখানো হচ্ছে রিয়েল ইনসিডেন্টকে কেন্দ্র করে। আর ওভারঅল টিজারটা প্রত্যেকেই দেখতে খুব ভালো লেগেছে, জিৎ, প্রসেনজিৎ এবং মিমো চক্রবর্তী প্রত্যেককেই এখানে সুন্দর লেগেছে। ওভারঅল টিজারটাও আমার দারুণ লেগেছে। দেখার কাজটা কিরকম কি হয়। ওকে, থ্যাংক ইউ। তা এরপর দেবজ্যোতির কাছে চলে যাব। দেবজ্যোতি, এই বিষয়টাকে কিভাবে দেখছিস? এই যে মাফিয়া, তারপরে যে জিদ্দার পুলিশ অবতার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই যে নেতা, এই যে টাসেলটা যে চলবে, এটাকে কিভাবে দেখছিস তুই? দেখ, প্রথমত আমার জিদ্দার প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে, কারণ জিদ্দা তো কমার্শিয়াল সিনেমা বরাবরই করে। এবার কমার্শিয়াল সিনেমাতে জিদ্দার যেটা সমস্যাটা হয়ে যায়, সেটা বড্ড ওভার দ্য টপ একটা প্রেজেন্টেশন হয়ে যায়। এখানে কিন্তু প্রেজেন্টেশনটা খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে। জিদ্দা অ্যাকশন করছে, জিদ্দাকে একটা ম্যাসকুলিন ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সেটা রিয়েলিস্টিক, সেটা দেখে কিন্তু চোখে পড়ছে না। তো আমার পার্সোনালি জিদ্দার প্রেজেন্টেশন খুবই ভালো লেগেছে। এবার দেখ, এটা আমরা লেট 90s আর্লি 2000s এর গল্প, যে সময় লেফট গভর্নমেন্ট ছিল এবং অপোজিশনে, এখনকার যে রুলিং পার্টি ছিল সেটা ইউজ টু বি দ্য অপোজিশন এট দ্যাট টাইম। এবং এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু তুই শুধুমাত্র মানে ওয়েস্ট বেঙ্গলের না, তুই পৃথিবীর যে কোনো ডক এরিয়া দেখে নে, সেখানকার আশেপাশে কিন্তু একটা অর্গানাইজ ক্রাইমের একটা গল্প থাকে সব ক্ষেত্রেই। মুম্বাইতে আমরা দেখেছি, অন্যান্য দেশে চলে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই অর্গানাইজ ক্রাইমের বিষয়টা থাকে। তো এই পলিটিক্স, এই ডক এরিয়ার অর্গানাইজ ক্রাইম, এবং জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে খুব রিয়েলিস্টিক ওয়েতে একটা পুলিশ অফিসার, তো ওভারঅল কিন্তু জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং সিনেমাটার মধ্যে কিন্তু খুব স্ট্রং পলিটিক্যাল বক্তব্য থাকতে চলেছে ওয়েব সিরিজটার মধ্যে। এটাও কিন্তু আমরা দেখতে পেতে চলেছে, এটা কিন্তু হোয়াইট ওয়াশিং নয়, এটা কিন্তু খুব স্ট্রং পলিটিক্যাল বক্তব্য থাকতে চলেছে। তো ওভারঅল কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, প্রসেনজিৎ চ্যাটার্জি আর জিদ্দার টাসেলটা কিরকম হবে। সৌভিক দা, তোমার কাছে টিজারটা কিরকম লেগেছে? আমার এক লাইনে টিজারটা যদি বলো। কিন্তু এক লাইনে আমার বেশ ভালো লেগেছে। জিদ্দাকে দারুণ লাগছে, বুম্বাদাকে তো একঘর লাগছে একদম আর কি, তো জমে যাবে একদম। এটাই এক কথা, এটাই। পৃথ্বীশ, তোর কি মতামত টিজারটা নিয়ে? আমার কাছে দেখো, খাকিদা বিহার চ্যাপ্টারটা আমি দেখেছিলাম, ওটাও বেশ ভালো একটা কাজ ছিল। এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আশা রয়েছে। প্রসেনজিৎ দা এবং জিদ্দা দুজনকে একসাথে দেখবো, এবং তাদের যে টাসেলটা সেটা দেখার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। তো আমার তো বেশ ভালো লেগেছে, এবং জিদ্দার লুক স্পেশালি দারুণ। আচ্ছা, এবার সবার উদ্দেশ্যে এই জিদ্দা সংক্রান্ত একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আমি এখানে টানতে চাই। রিসেন্টলি অনেক জায়গায় আমরা দেখেছি, যখনই কোনো দেব সংক্রান্ত কোনো একটা সিনেমার আপডেট থাকে বা জিদ্দা সংক্রান্ত কোনো একটা আপডেট নেই, কিছু কিছু জায়গা থেকে এই খবরটা এবং পেজ থেকে এবং ছড়িয়ে পড়ে, এবং কিছু কিছু মানুষ এই বিষয়টা নিয়ে আবার ভিডিওতে ফলো করে বক্তব্য করে যে জিদ্দার নাকি বস 3 আসছে,
এরকম কিছু কিছু ভিডিও কিন্তু চারপাশে যত্রতত্র ছড়িয়ে যায় এবং যার ফলে পাবলিকের মনে একটা কেওয়ার সৃষ্টি হয়ে যায় এবং মানুষ এক প্রকার অন্ধবিশ্বাস করে ফেলে যে হ্যাঁ সত্যি সত্যি হয়তো জিদ্দার বসটি আসবে, কেননা আমরা বসের যেরকম জিদ্দাকে আমরা যেরকম ভাবে দেখেছি আমাদের একটা এক্সপেকটেশন কিন্তু একটা তৈরি হয়ে গেছিল যে আমরা ভাবছি যে হ্যাঁ হয়তো হতে পারে যে এই মানুষটা যখন বলছে হয়তো আসতে পারে, যদিও বা সেই নায়কের থেকে বা তার যা পার্সোনাল যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু কোনো রকম ইনসাইডার ইনফরমেশন নেই। মানে এইভাবে যে কতগুলো ফেক আপডেট যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে পাবলিকের মধ্যে যে একটা বিশ্রী একটা প্রতিক্রিয়া তৈরি হয়, এই বিষয়টা নিয়ে তোর কি মতামত দেবজ্যোতি? দেখ, এটা তো আমার মনে হয় যে যারা ক্লেম করে যে তারা একটা পার্টিকুলার সুপারস্টারের ফ্যান, সেটা দেবদা হোক, জিদ্দা হোক, যেই হোক, এবং তারপরে তুমি ফেক নিউজ ছড়াচ্ছ, সেটা তো কোথাও গিয়ে তোমার স্টারের ব্র্যান্ডকেই হার্ট করছে। আমরা জানি জিদ্দা খুবই রেক্লুসিভ, জিদ্দা সোশ্যাল মিডিয়াতে কোনো কালেই অ্যাক্টিভ থাকে না। জিদ্দার সিনেমা, আমি অনেস্টলি বলছি, আমার জিদ্দা যখন টিজার ট্রেলার আছে তখনই আমার এক্সাইটমেন্ট যে জিদ্দার সিনেমা আসছে। কারণ তার আগে অব্দি জিদ্দা, এরকম দেবদা কনস্ট্যান্টলি একটা আপডেট দিতে থাকে, সবসময় একটা আপডেট দিচ্ছে কিছু না কিছু হচ্ছে, যেটা জিদ্দা কোনো কালেই করে না। তো এই ফেক আপডেট গুলো ছড়ানো মানে অনেক চ্যানেলকে ক্লেম করতে দেখা যায় যে তারা নাকি অমুক স্টারের বিশাল বড় ফ্যান। তো তুমি ফ্যান হয়ে তুমি কি করে তোমার স্টারের নামে মিথ্যে কথা ছড়াচ্ছ? এটা তো একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। আজকে তুমি বলছো বস থ্রি, আর জিদ্দার একটা বিশাল বড় ফ্যান বেস আছে, তুমি তারা এক্সপেক্ট করছে বস থ্রি আসবে, তারপরে জিদ্দা কোনো আপডেট দিচ্ছে না, লোকে তো নেগেটিভ ইমেজটা তো জিদ্দার হচ্ছে। তো এই জিনিসগুলো তো বন্ধ হওয়া উচিত, এই ফেক আপডেট, এই জাতীয় জিনিস, এই স্টারদের নাম ভাঙিয়ে খাওয়া। কোনো স্টারের ফ্যান হতেই পারো, আমিও অনেকের ফ্যান, বাট তাদের নাম ভাঙিয়ে এই মিথ্যা কথাগুলো বলার কোনো মানে হয় না। এবং জিদ্দার মতো লোকের জন্য না তো নাই, আমরা তো জানি জিদ্দা আপডেট খুব কম দেয়, এটা তো আজকের থেকে না, তো ছোট থেকে আমরা দেখছি তাই। দেবদা বরাবর আপডেট দেয়, সবসময় আপডেটেড থাকে, জিদ্দা তো আপডেট কোনোদিনই দেয় না। এটা তো এটা তো আজকে থেকে দেখছি তা তো নয়, তো এটা করা একদমই উচিত নয়। আচ্ছা, এবার এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন বলছি যে এই যে যারা নিজেদেরকে সোকল্ড ফ্যান বলে দাবি করে, নিজেদেরকে ফলো করে একদম ছবি ছবি দিয়ে জিদ্দার সাথে ছবি একদম জলজল করে দিয়ে রাখে, এই যে বলে আমি জিৎ ফ্যান, তারপরেও যে এই যে মিথ্যা প্রহসন বা মিথ্যা প্রতিশ্রুতি চারিদিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এই বিষয়টা দেখলে কখনো কি তোমাদের মধ্যে রাগ হয়েছে? আগে টুইনের কাছে চলে যাই। দেখো, মেন ঘটনা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমার আগে রাগ হতো। প্রথম প্রথম যখন ইউটিউব দেখা শুরু করি, এদেরকে দেখা শুরু করি, তখন একটা রাগ হতো। বাট এখন এটা সয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এখন রাগ হয় না, হাসি পায়। কারণ এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভাবে একটা এনগেজমেন্ট ভিডিও করছে। তার একটা সার্টেন স্টারের একটা ফ্যান বেস তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে বলে এবার তাদেরকে যেইভাবে হোক, মিথ্যা কথা হোক সত্যি কথা হোক, যেইভাবে হোক একটা ম্যানুপুলেট করো, ম্যানুপুলেশন একটা আপডেট দাও। এবার একটা টাইমে তারা বড় বড় ইউটিউবার যারা ছিল তাদের কাছ থেকে এক্সপোজ হয়েছে, সেই জিনিসটার মাত্রাটা কমিয়ে দিয়েছে। কারণ তারা আগে এই আপডেট বেরিয়ে আসছে, এই বক্স অফিস কালেকশন এত করে ফেলেছে, অত করে ফেলেছে, এগুলো আগে করতে বেশি, কিন্তু এটার মাত্রাটা এখন কমিয়ে দিয়েছে। কারণ জানে পাবলিকও এখন স্মার্ট হয়ে গেছে, পাবলিকও এখন ধরে নিতে পারবে। এর জন্য এরা এখন স্মার্টলি খেলে, মানে 10টার যদি সত্যি কথা বলে তার মধ্যে দুটো ফেক আপডেট দিয়ে দেবে। এটাই হচ্ছে এরকম এদের একটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে। আর এখন আমি এসব নিয়ে বদার্ডও নেই, কিছুও না, যা করছে করুক। মোট কথা আমি বলবো যারা ফ্যানরা আছে, সেটা দেব হোক, জিৎ হোক, যেই স্টারেরই হোক, বা বুম্বাদার হোক, যেই স্টারেরই হোক, যে মিথ্যা কথায় না নিয়েছে, সত্যি কথা যারা বলে তাদের কথাটাই আগে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। এবার আপনারা তো আমাদেরকে তো সবসময় খিস্তি গালাগালি মারেন, কারণ আমরা ওই সুগার কোটিং করে, কোট আনকোট সুগার কোটিং করে কথা বলতে পারি। বাট ওরা যেহেতু সুগার কোটিং করে বলে ওটাই আপনাদের কাছে প্রিয়, এটা খারাপ লাগে, ফ্যানদের কাছ থেকে এটা খারাপ লাগে, আর কিছুই না। আচ্ছা, সৌভিক দার কাছে চলে যাই। সৌভিক দা, খাকি বেঙ্গল চ্যাপ্টারে এই যে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো, হুম, তারপর হচ্ছে পরমব্রত হুম, চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে শাশ্বত হুম, চট্টোপাধ্যায়, এই ক্যারেক্টার গুলোকে তুমি হুম। কিভাবে দেখছো? মানে কোন ক্যারেক্টারটাকে তুমি স্ট্রং মনে করছো? প্রথমে যদি পরমব্রত এদের কথা, যে শাশ্বত এদের কথা যদি আসে, যদি দেখো পরমব্রত, শাশ্বত চ্যাটার্জি, এরা হচ্ছে স্টাইলিশ অ্যাক্টর, এদের নিয়ে আলাদা কিছু বলার নেই। এরা যদি ভালো চরিত্র, তবে আমার মনে হচ্ছে যে এদের রোল কিন্তু খুব বেশি কিন্তু হবে না। মেইন আসলে ওখানে জিদ্দার বুম্বাদার মধ্যে কিন্তু, ঠিক আছে। এবার এরা যেটা রোল পাবে, এরা কিন্তু দক্ষ বিনোদ, এরা কিন্তু তাদের কাজ কিন্তু করে দেবে। এবার দেখো মিমো চক্রবর্তীর কথা যদি আসে, যদি মিঠুন চক্রবর্তীর ছেলে, এবার দেখো আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে না, মানে কোনো একজন অভিনেতা যারা হয়তো সিনেমাতে সব কিছু করতে পারে না, বাট তারা কিন্তু ওটিতে তারা কিন্তু অনেক সময় তারা কিন্তু ভালো পারফর্ম করেছে। তো এটা কিন্তু মেমোর কাছে কিন্তু অপরচুনিটি, ভালো পারফর্ম কিন্তু করে দেখানোর আর কি। মানে একটা ভালো নেটফ্লিক্সে কাজ পাচ্ছে, ভালো প্রোডাকশনে কাজ পাচ্ছে, মেমোর কাছে কিন্তু ভালো সুযোগ নিজেকে প্রুভ করার জন্য। এটাই, দেখা যাক কি হয়। প্রীতিশ, এবার বল যে এই যে খাকি বেঙ্গল চ্যাপ্টার এই টিজারটার মধ্যে কিরকম ধরনের অ্যাকশন থাকতে চলেছে বলে তোর মনে হয়? বা অ্যাকশনটা তোর কাছে কি হাইলাইটেড সবচেয়ে বেশি পয়েন্ট হওয়ার দরকার, না এই সিনেমার গল্পটা বেশি হাইলাইটেড হওয়া দরকার? একদমই অ্যাকশন হাইলাইটেড পয়েন্ট হওয়া দরকার নেই, গল্পটা হওয়ারই দরকার। কিন্তু আমার যেটা মনে হয়
এখন যেরকম লোকের চয়েস হয়ে গেছে, লোকে যেরকম প্রেফারেন্স করছে যে ধরনের অ্যাকশন মানে ব্রুটালিটি, রক্তারক্তি, এই জিনিসগুলো আমার মনে হয় থাকবে, ভায়োলেন্সটাকে দেখাবে, আর দেখানোটা উচিত আমার মনে হয়। মানে যথেষ্ট পরিমাণে মানে রিসার্চ করেই গল্পটাকে বানানো হবে, এবং ভায়োলেন্স না দেখালে কিন্তু মানে রিয়েলিটিটা যে জিনিসটা সেটা ফিল হবে না। তো ভায়োলেন্স থাকা দরকার, তার সাথে একটা সুন্দর গল্প থাকা ডেফিনেটলি জরুরি। এখন আমাদের সেকেন্ড যে চ্যাপ্টার, মানে সেকেন্ড পর্বটা এবার চলে যাব, সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাতকে নিয়ে। দেবদার রঘু ডাকাতের এই যে পোস্টারটা নিয়ে আসলো, বা এই যে শুভ মুহূর্ত হয়ে গেল, এই যে রঘু ডাকাতকে নিয়ে তোদের কি চিন্তা ভাবনা, যে কাজটা কিরকম হতে চলেছে? প্রথমে চলে যাই দেবজ্যোতির কাছে। দেখ, রঘু ডাকাতের গল্প আমরা সবাই, মানে অন্তত আমি আমার কথা তো বলতেই পারি, ছোটবেলায় দিদা ঠাকুরদা এদের মুখে শুনেছি, দিদা ঠাকুমা ঠাকুরদা এদের মুখে। তো এই ক্যারেক্টার গুলো, এবং এটা দেবী চৌধুরানীর ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্যারেক্টার গুলো বাংলা সুপার হিরো ক্যারেক্টার, ঠিক আছে? রঘু ডাকাতের গল্প যদি তোরা পড়িস, তার মধ্যে অবশ্যই কিছুটা ফিকশন আছে, কিছুটা লোকগাথা আছে, পুরোটা ইতিহাস নয়। সেটা বাংলা রবিনহুড ক্যারেক্টার একটা। তো খুবই এক্সাইটিং। এবং দেবদার ক্ষেত্রে, দেবদার সিনেমাতে আমরা যেটা দেখি যে আপডেট কিন্তু আসতেই থাকবে। মহরতের আপডেট আমরা পেয়ে গেলাম, তার আগে ফার্স্ট লুক, বিহাইন্ড দ্য সিন শট আমরা পেতে থাকবো। তো এই আপডেটটা কিন্তু লোকের থেকে যেটা হয়, যেটা দেবদা খুব ভালো করে, একটা সিনেমা ধর রঘু ডাকাত, এটা কিন্তু কোনোদিন পাবলিক আইয়ের বাইরে যাচ্ছে না, লোকের কিন্তু মাথায় থেকে যাচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট আপডেট গুলো আসতে থাকছে। তো লোকের কিন্তু পাবলিক আইতে থেকে যাচ্ছে, খবরে কিন্তু থাকছে। তো এই জিনিসটা দেবদা খুব ভালো করবে। দেখা যাক, বড় বাজেটের সিনেমা, 11-12 কোটি টাকা বাজেটের সিনেমা শুনলাম। তো দেখা যাক, ধ্রুব ব্যানার্জিও ভালো ডাইরেক্টর, এবং ধ্রুব ব্যানার্জি কিন্তু তার সিনেমা হয়তো কারোর ভালো বা খারাপ লাগতেই পারে, আর তিনি কিন্তু প্রচুর রিসার্চ করে সিনেমা বানান, এটা কিন্তু বলতেই হবে। তার সিনেমা হয়তো ল্যাঙ্গুয়েজটা, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, আর তিনি খুব ভালো রিসার্চ করে বানান। তো আমার সিনেমাটা নিয়ে খুব বড় রকমের আশা। আচ্ছা, পরের প্রশ্ন রঘু ডাকাতকে নেই। রঘু ডাকাত যেহেতু একটা ইতিহাস নির্ভর একটা ফিকশন স্টোরি, তাই সেই সিনেমার ক্ষেত্রে গান কতটা কি প্রযোজ্য, গান বিষয়টা কতটা ইম্প্যাক্টফুল হবে, না গান না থাকাটাই সবচেয়ে বেশি ভালো, কেননা সেই গল্পটাকেই যেন মেন ফোকাস হিসাবে ধরা হয়? এই বিষয়ে তুহিনের কি মতামত? দেখো, গান থাকতেই পারে, ঠিক আছে, এখানে গান না মানে যেটা না থাকাটা, এটা আমি বলি না, মনে করি না যে গান যদি না থাকে সেটা বেটার হবে। আমি মনে করি গানটা থাকা উচিত। সেটা বাংলা রুটেড যেই গানটা, যেই লোকেলের গল্পটা বলা হচ্ছে, যেই জায়গার গল্প বলা হচ্ছে, সেখানকার কালচারের যদি গানটা সিনেমার মধ্যে ন্যারেটিভের মধ্যে অর্গানিক্যালি ভাবে যদি আসে, আই থিঙ্ক বেটার হবে বলে মনে হয়। এবং তার মধ্যে আমি যতটা সম্ভব আমি দেখলাম, শুভ মহরতে নীলায়ন চ্যাটার্জিটা দেখেছি, বা নীলায়ন চ্যাটার্জির উপর সত্যি কথা বলতে গেলে ভরসা আছে। কারণ তিনি কিন্তু খুব সুন্দর করে গান তৈরি করেন, এবং তার থেকেও বড় কথা, যেই সিচুয়েশনের গান, যেই জায়গার গান, সেটা কিন্তু খুব সুন্দর করে প্লেসও করতে পারে সিনেমার মধ্যে। এবার দেখার, নীলায়ন চ্যাটার্জি সম্ভবত এটার মধ্যে মিউজিক ডিরেক্টরের কাজ করছে, তার গান কিরকম হয়। আর আমি মনে করি গান থাকাটা অবশ্যই উচিত, কারণ এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল অ্যাপ্রোচেই সিনেমাটা বানানো হচ্ছে। কারণ দেবের মতন একজন কমার্শিয়াল স্টার আছে, তার সিনেমাতে যদি পুরোপুরি গান যদি সাইড করে দেওয়া হয়, তাহলে লোকের কাছে, মানে যারা সাধারণ দর্শক আছে বা দেবের ফ্যান যারা আছে, তারা কানেক্ট করতে একটু অসুবিধা হবে। এটাই হচ্ছে বক্তব্য। হ্যাঁ, দেবজ্যোতি কি বলছিলিস বল। এবার রঘু ডাকাতের গানের ব্যাপারে আমি ছোট্ট করে একটা গল্প বলে দিই। তো রঘু ডাকাত একবার রামপ্রসাদ, যিনি যার থেকে রামপ্রসাদই আসছে, তো রঘু ডাকাতের যেটা শোনা যায়, এটা ইতিহাস কিনা আমরা জানি না, যে রঘু ডাকাতের দলবল তাকে একবার কিডন্যাপ করে আনে। এবার সেইখান থেকে তাকে একবার নরবলি দেওয়ার প্রশ্ন ওঠে। সেই সময় তিনি মা কালীর একটি ভক্তিমূলক গান গান, তো সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তো এইরকম জিনিসপত্রগুলো যদি, মানে ধরুন রামপ্রসাদী বা সেই সময়কার খেয়াল বা যখন সব এই গানটা গায় তখন হচ্ছে রামপ্রসাদের মুখটা কালিমার মতন দেখতে হয়ে যায়, সবাই ওখানে দেখেছে। এক্স্যাক্টলি। তো ওইখানটার ব্যাপারটা হচ্ছে, যদি এইরকম রুটের জিনিসপত্র রাখতে পারে, যেটা ইতিহাস থেকে উঠে আসা, তাহলে কিন্তু ভালো হবে। তা বাদ দিয়ে মানে রঘু ডাকাতের গল্পটা কিন্তু খুব একটা, মানে গান রাখার খুব যে জায়গা আছে তা কিন্তু নয়। হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে অবশ্যই, বাট রাখার কিন্তু রঘু এক্স্যাক্টলি, আমি ডাকাতের ওটাই জীবন। বলতে যাচ্ছি। হুম। হুম হুম। তো এটাই। আচ্ছা, সৌভিক দা, এই যে রঘু ডাকাতে যে আরেকজন, মানে আমাদের খাদানের যে নায়িকা, যে কিশোরী, আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না, ইদিকা পাল। ইদিকা পাল। ইদিকা পালের ইদিকা পালের রোলটা নিয়ে তোমার কি মতামত, এই রোলটা কিরকম হতে পারে? ব্যাপারটা হচ্ছে যে দেখো, সত্যি কথা বলতে রঘু ডাকাতের তো মানে এই ক্যারেক্টারটা লাবণ্যের সম্বন্ধে কিছু তো জানো তো যায় না। এবার যেহেতু ফিকশনাইজ করা হচ্ছে, যেহেতু কমার্শিয়াল অ্যাপ্রোচে করা হচ্ছে, এই কারণেই একটা যা সাইড লাবণ্য হিসেবে থাকবে। মানে আমার মনে হয় যেটা বলে কোনো আলাদা করে কোনো ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে, জাস্ট লাবণ্যের নায়িকা ব্যাস, ওই অব্দি তার রোল থাকবে, তার বেশি কিছু হবে না। মানে সুতরাং আলাদা এক্সপেক্ট করে লাভ কিছু নেই আর কি, এটাই। আচ্ছা পৃথ্বী, রঘু ডাকাতে
অ্যাকশনটা কিরকম হতে চলেছে তোর কাছে, কিরকম মনে হয়? এই যে আজকে একটা ইয়ে বেরোলো যে দেবদা ঘোড়া ফোড়া নিয়ে ছুটে আসছে, এই ব্যাপারটাকে তুই কিভাবে দেখছিস? অ্যাকশন বাপ লেভেলের কিছু থাকতে পারে। এবং ধ্রুব ব্যানার্জি যে কটা সিনেমা আমি দেখেছি, আমি সব কটাই দেখেছি, তো কোনোটাই অ্যাকশন সেভাবে নেই। ঠিক আছে, কর্ণ সুবর্ণ গুপ্তধনের জায়গায় কিছু জায়গায় চেষ্টা করেছিল, বাট আমার একদম পোষায়নি। বাট এখানে আমার না অ্যাকশনটা তারা ভালো রকম স্কেল রাখবে। ঠিক আছে, যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও রয়েছে, তো তারা এই ব্যাপারটা ভালো করে দেখবে অ্যাকশনের জায়গাটা, এবং দেবদা নিশ্চয়ই অ্যাকশন করবে। তবে হ্যাঁ, যারা যদি মানে মনে করে যে খাদানের মতন ওরকম এক্সপেক্ট করছে যে অ্যাকশন হবে, সেটা কখনোই হবে না ডেফিনেটলি। তার মধ্যে একটা সুন্দর গল্প থাকবে। এবং গানের ব্যাপারটা যদি আমি আসি, আমারও যে মনে হয় যে কোনো বাড়তি এক্সট্রা গান না রাখাই ভালো, এবং রাখবেও না। গোলন্দাজও আমরা যেরকম টাইপের গান দেখেছি, হয়তো একটা রোমান্টিক গান হয়তো খুব বড় জোর রাখতে পারে, বাদ বাকি আমার মনে হয় না বেশিরভাগই গান হবে ব্যাকগ্রাউন্ডে বাজবে, বা এরকম সোলো কোনো গান, মানে এই যে একজন গাইছে, একটা নায়িকা তারপরে গাইছে, ওই ওরকম কোনো গান থাকবে না। ঠিক আছে, সব একটা গ্রুপ মিলে কোনো, যেরকম ডাকাত গ্যাং এর কোনো একটা গান পান কিছু একটা থাকতে পারে ওই ধরনের, আমার যেমন হয়। যেরকম আমরা সৃজিত আর মুখার্জির রাজ কাহিনী সিনেমাতে যেরকম ওয়ান কাইন্ড অফ এরকম কিছু কিছু দেখেছি পোর্শনে, যেরকম গান এক্স্যাক্টলি বের হয়েছে। এক্স্যাক্টলি ওই ধরনের, হ্যাঁ ওই ধরনেরই। আর ইভিকা বলের বিষয়টা যদি বলি, ইভিকা বলকে আমার যেটা মনে হয়, দেখুন খাদানে যেরকম ভাবে তাকে ইউজ করেছে, যে অনেকটা শোকেস হিসেবে, তবে আমার মনে হয় এখানে করবে না, আমার যতটা ধারণা। কারণ ওরকম কোনো ক্যারেক্টার আমার মনে হয় না রঘু ডাকাতের গল্পে থাকবে বলে, যেরকম শোকেস হিসেবে ইউজ করছে। হয়তো হতে পারে ওয়াইফ বা অন্য কিছু, কারণ আমরা রঘু ডাকাতের ওয়াইফের ব্যাপারেও জানি না, দেখা যাক কি করে তারা। ওকে, এইবার চলে আসি আমাদের 3 নম্বর টপিকে, যেটা হচ্ছে একটু চটপটা নিউজ। এই যে উদিত নারায়ণ, যে তার ফ্যানের উদ্দেশ্যে চুম্বন দিয়ে দিল, এবং চুম্বনটা নিয়ে দুই তরফের লোকেদের মধ্যে নানা রকম কথাবার্তা। কেউ বলছে এটাকে ভালগার, কেউ বলছে এই জিনিসটাকে এরকম ভাবে দেখা উচিত নয়, কেননা দুইজনেই হচ্ছে কি বলবো, অ্যাডাল্ট দুইজন মানুষ। তা এই বিষয়টাকে নিয়ে পৃথ্বী, তোর কি মনে হয়? দেখো, এটা মানে আমি জাজ করার কেউ নই। ঠিক আছে, আমি না ওখানে প্রেজেন্ট ছিলাম, আর না আমি ওদের মোটিভ জানি যে ওরা কি জন্য চুম্বন করেছে। কমপ্লিটলি ওয়েট, ওরা তুই অ্যাডাল্ট। চুমু খেয়েছিস? এবং তুই চুমু খেয়েছিস? এখন অব্দি চুমু খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। খেয়েছিস? খেয়েছি। আমি, চুমু খাওয়াটা কি হ্যাঁ অপরাধ খেয়েছি। কি অপরাধ নয়? এক লাইনে বলে, অপরাধ কি অপরাধ নয়? না না, একদমই অপরাধ নয়। এবার হ্যাঁ, এবার সেটা মানে নির্ভর করছে পার্সন টু পার্সন। ঠিক আছে, তার মানে আমি তাকে জিজ্ঞাসা করে খাচ্ছি নাকি না জিজ্ঞেস করে খাচ্ছি, সেটা তার উপর নির্ভর করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এখানে যে মেয়েটাও মানে উদিত নারায়ণকে যে চুম খেয়েছে, মানে মহিলা ফ্যান, তো ওরও তো মানে মানে জিজ্ঞাসা করা উচিত ছিল একবার, যে আমি খাবো কি খাবো না, একবার পারমিশন নেওয়া উচিত ছিল। ভাই, তো আমি সে তোকে কিছুই এখানে করেনি। একদম পুরো ওপেনলি জানিয়ে দিই, যখন কোনো মেয়েকে চুমু খাবি, মেয়েদের চুমু খাওয়ার ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না। আর যে ছেলে পারমিশন নেয় চুমু খাওয়ার জন্য, মেয়ে সেই মেয়েকে রীতিমতো আগে থেকে রিজেক্ট করে দেয়। চুমু খাওয়ার জন্য কোনো পারমিশন লাগে না, খেয়ে নিতে লাগে জাস্ট, উদিত না না না, নারায়ণের মতো। আমি তো মেয়েটার কথা বলছি, মেয়েটার তো পারমিশন নেওয়া উচিত ছিল। না, এই যে একটা ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে না, যে এরকম মেয়েটার কোনো দোষ নেই, মানে উদিত নারায়ণ ছাড় কি, এই ধরনের ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো সেই বিষয়ে আমি বললাম আর কি। তো মেয়েটারও আমার মনে হয় দোষ আছে। আচ্ছা, এই যে আমাদের মধ্যে মুভি বাপ দেবজ্যোতি চুমু বিশেষজ্ঞ নিয়ে বিরাট একটা ভিডিও করেছেন, এবার আপনার বক্তব্য বলুন। দেখ, আমি এটার মধ্যে জিরো কোনো ভুল জিনিস দেখি। দুজন অ্যাডাল্ট লোক চুমু খেয়েছে, এটা এটা খুব মানে মিষ্টি একটা জিনিস। আই থট ফার্স্ট অফ অল উদিত নারায়ণ হ্যান্ডেল দ্য সিচুয়েশন ভেরি গ্রেসফুলি। অনেস্টলি স্পিকিং, ভগবান আমাদের কিছু জিনিসপত্র দিয়ে বানিয়েছে, তাই তো? ইউজ করো সেগুলো। জন্মেছো ফ্রাস্ট্রেশনের জন্য তো না। লোকে চুমু খাচ্ছে, তুমিও চুমু খাও, নিজের গার্লফ্রেন্ডকে চুমু খাও, প্রাণ হাতে নিয়ে অন্যের গার্লফ্রেন্ডকে চুমু খাও, চুমু খাও। উদিত নারায়ণ আমাদের আইডল হওয়া উচিত। উদিত নারায়ণ, আমরা তো অনেক সময় ক্রিকেটারদের আইডিয়ালাইজ করি, উদিত নারায়ণ আমাদের আইডল হওয়া উচিত। দুজন কনসেন্ট দেওয়া পাবলিক, প্রাপ্ত বয়স। উদিত নারায়ণ তো 80 বছর বোধ হয় বয়স, বুড়ো চোদা মাল। উদিত নারায়ণ না না, 70-80 বছর। 69 হোয়াট আ ওই যাই সিচুয়েশন নাম্বার। 69, আমি দাদি 69। বললাম। আগে যে ইমরান মহিলা হাসমি চুমু ছিল, খেয়েছে, এখন উদিত নারায়ণ হাসমি, এখন সবাই বলছে আমি উদিত সেটাই বলছি, নারায়ণ। উদিত নারায়ণ আমাদের আইডল হওয়া উচিত। ঠিক আছে, আমি এটা কিচ্ছু ভুল দেখি না। আর আমি আপনাদেরকে বললাম, আপনারাও চুমু খান। যত বেশি চুমু খাবেন তত বেশি এন্ডরফিন রিলিজ হবে, তত বেশি হ্যাপি হরমোন বার হবে, তত মানুষ সুখে থাকবে। এটা আমি শরীর জানতাম মন ভালো আপনারা। থাকবে, কাজ শরীর মন করার ভালো এনার্জি থাকবে, আরো দিস ইজ বাড়বে। সাইন্স। এক্ষুনি যারা যারা গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এই পডকাস্ট দেখার পরে তো এক্ষুনি গিয়ে চুমু খান। আর উদিত নারায়ণের ছবি যেন প্রত্যেকের ওয়ালপেপারে থাকে, একদম, পারলে ওয়ালেটে থাকে। পারলে আচ্ছা, হোয়াটসঅ্যাপেও রেখে দিন। তুহিন, এই চুমু ব্যাপারটা নিয়ে তোর কি মতামত বল। তুহিন, এত চুমু নিয়ে একটা কথা হচ্ছে, মুখে এত সিরিয়াসনেস কেন, বল। আর মন মন মেজাজটা ভালো নেই। যাই হোক, দেখো মেন ঘটনা হচ্ছে যে আমি চুমু কেন কেন বিশেষজ্ঞ কেন নই, তোর সত্যি তোর কি, কথা তুইও কি কোনো চুমু কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছিস? মেন যে ঘটনাটা হচ্ছে, দেখো আমি সত্যি কথা বলতে গেলে চুমু বিশেষজ্ঞও নই, কিছুও না।
সত্যি কথা বলতে গেলে যেটা হচ্ছে যে মেয়েটাকে যে ঠোঁটে চুমু করে দিয়েছে উদিত নারায়ণ, মেয়েটা তো আর বাইরে বেরিয়ে সোশ্যাল মিডিয়াতে তো আর হ্যাচ নামিয়ে দেয়নি যে আমাকে কেন কনসেন্ট দিয়ে করলো না কি বৃত্তান্ত, এসব তো কিছু বলেনি। তাহলে ভাই যেটা বলেনি তাহলে অন্যদের কেন মাথা ঘামাচ্ছে এই বিষয়টাকে নিয়ে? আমি তো মাথা ঘামানোর কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। উদিত নারায়ণ গালে চুমু দিয়েছে, উদিত নারায়ণ উল্টে সেটা পে ব্যাক করে দিয়েছে ঠোঁটে চুমু করে, ব্যাস গল্প শেষ। এই যে কলকাতা এই কালীঘাট মেট্রো স্টেশনে যে জিনিসটা দেখলাম যে দুইজন দাঁড়িয়ে চুমু খাচ্ছে, সেটা নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে বড় বড় হ্যাচ নামাচ্ছে সবাই। এবার এরকম জিনিস তো প্রিন্সেপ ঘাটে গেলে অহরহ দেখা যায়। অহরহ প্রিন্সেপ ঘাটে ভাই দাঁড়িয়ে এই সবাই পার্টটা একে কেটে দিস, অপরকে চুমু কালীঘাট খাচ্ছে। মেট্রোতে আমি চুমু খেয়েছি, ঠিক আছে? এই পার্টটা প্লিজ কেটে দিস। এটা কোনো বড় ডিলই না, এখন লোকজন হ্যাজ নামাতে শুরু করে দিয়েছে এইসব। এসব আরে এটা কোনো বয়সকালে বিষয় না। বয়সকালে আমি তো উড়েছি। এইসব পাঠ তুমি এই কি কাটবো না। তিন এটা কেটে চারজনকে দিস। একসাথে গিয়েছিলে? না, বলছি তুমি কি 3-4 জনকে একসাথে গিয়েছিলে? না, ব্রিটিশের বয়সকালে আমি তো উড়েছিলাম, চন্দ্রযান কত দূর গেছে। এখন নিচে আছি। আচ্ছা, সৌভিক দা বলো চুমু নিয়ে তোমার মতামত। সবার প্রথম কথা হচ্ছে যে মেয়েটা চুমু খাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এসে কি কিছু বলেছে? বলেনি তো। তাহলে লোকের এত পুরকি এত চুলকানি কেন? ব্যাপারটা হচ্ছে জানো তো, উই আর মানে মোস্ট ফাকিং সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড আর কি। মানে ব্যাপারটা হচ্ছে উদিত নারায়ণ সত্য সে চুমু খেয়ে দিল, আমি কেন সেটা খেতে পারলাম না? ঠিক আছে, কাঞ্চন মল্লিক নিয়ে ট্রোল হয় এই কারণেই। কাঞ্চন মল্লিকের সুন্দরী বউ জুটলো, আমার খান জুটলো না। তার বাচ্চা হচ্ছে, আমার খানও হচ্ছে না। তাহলে তুমি যে গার্লফ্রেন্ড জোট হয় তাকে তুমি চুমু খাওয়া কে বারণ করছে? তাই না? তো মেয়েটা কিছু কিছু তো বলছে না। হ্যাঁ, একটা কথা আমি বলবো, কনসেন্ট কিন্তু মাস্ট, ওটা কিন্তু ইয়ে আছে, ওটা ওটা কিন্তু সবসময় জন্য ইম্পর্টেন্ট কিন্তু। এবার এখন কিছু করার নেই, এখন হয়ে গেছে আমার বক্তব্য। এবার আমাদের 4 নম্বর টপিক যেটা নিয়ে আসবো, যে রক্তবীজ আর অপরদিকে হচ্ছে রঘু ডাকাত, এই ক্ল্যাশটাকে তোমরা কিভাবে দেখছো? প্রথমে চলে যাই সৌভিকদার কাছে। আহ, দুটোই কিন্তু মানে পুজোর বলতে গেলে সব থেকে বড় ছবি হতে যায় বাংলার ক্ষেত্রে যদি দেখি, যদি আর কি আমি এখন জানি না হিন্দিতে কি আছে না আছে যাই না, আমি বাংলার ক্ষেত্রে বলছি। উইন্ডোজ প্রোডাকশন তারা পরপর দুটো কিন্তু দারুণ ছবি দিয়েছে, রক্তবীজ দিয়েছে এবং বহুরূপী দিয়েছে। আবার রক্তবীজ 2 তারা নিয়ে আসছে। রক্তবীজ 1 একটা দারুণ সিনেমা ছিল, রক্তবীজ 2 নিয়ে আসছে। উইন্ডোজ কিন্তু একদম সেইভাবে কিন্তু উঠে পড়ে প্রমোশন করবে। অন্যদিকে দেবদা প্রোডাকশন থেকে আসছে হচ্ছে রঘু ডাকাত। এবার দেবদাকে প্রমোশন সেটা কিন্তু মানে সবাই কিন্তু জানি, সেই জেলের যে প্রমোশন করে থাকে আর কি। তো সুতরাং দুটো মানে বাংলা দুটো বড় প্রোডাকশন এবং দুটো ছবি নিয়ে কিন্তু মারাত্মক হাইপে, যেমন পোস্টার যে এরকম আসছে আর কি, কিন্তু রঘুরাতের কথাই বলছি, রক্তবীজ কিন্তু এখন ওইটা আসেনি। তো একদম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে, কিন্তু সেই ঘুরে ফিরে আবার কিন্তু দেবদা ভার্সেস উইন্ডোজ কিন্তু আবার হচ্ছে, কিন্তু যেটা বহুরূপীর ক্ষেত্রে কিন্তু হয়েছিল। আবার সেই কন্ট্রোভার্সি হবে, কিন্তু আবার বাওয়াল কিন্তু হবেই। তো দেখা যাক, দুটো যেই ভালো হোক এটাই চাইবো। তো যদি রক্তবীজ কোনটাকে তোর মনে হয় তুই এগিয়ে রাখবি, মানে আপাতত না এখন, আমি কেননা কন্টেন্ট যখন আসবে সেইটার ভিত্তিতে তখন দেখা যাবে, কেননা দেখ কোনটাকে এগিয়ে রাখতে চাস তোর কি মনে হয়? দেখ আমি প্রথমত বলে রাখি যে এই রক্তবীজ ভার্সেস রঘু ডাকাত এই ন্যারেটিভটাই হওয়া উচিত নয়। হওয়া উচিত রক্তবীজ এবং রঘু ডাকাত, দুটো সিনেমায় ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু চ্যানেল আছে, কিছু পাবলিক আছে যারা ট্রেড ইয়ে করবে, একটা সার্টেন ন্যারেটিভ তাদের চালাতে হবে। দুটো সিনেমা চলা ইকুয়ালি দরকার। রঘু ডাকাত একটা মানে বাংলার একটা ঐতিহাসিক ক্যারেক্টার, বাংলার রবিনহুড বলা যায়, সেটাও যেরকম খুবই গুরুত্বপূর্ণ একটা সিনেমা, বড় বাজেটের সিনেমা, ঠিক সেরকম রক্তবীজও কিন্তু রক্তবীজ পার্ট 1 ভীষণভাবে সাকসেসফুল ছিল। সেটাও কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড রিয়েল লাইফ একটা টেরোরিস্টের যে খাপড়াবাড়িতে যেটা হয়েছিল সেটা থেকে কিন্তু ইন্সপায়ার্ড। এটা একটা ট্রু ট্রু ক্রাইমের উপরে সিনেমা। হয়তো রক্তবীজ 2 হয়তো কোনো সত্যি ঘটনা অবলম্বনই হবে, সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এই রক্তবীজ ভার্সেস রঘু ডাকাত এটাই হওয়া উচিত না। আমি বরাবরই মনে করেন হিপি কালচারে বিশ্বাসী। ভাই যদি স্প্রেড করতে হয় তাহলে ভাই লেগ স্প্রেড করো, ডোন্ট স্প্রেড হেট রেট। ঠিক আছে, রক্তবীজ এবং রঘু ডাকাত আমার জন্য শিবুদার প্রতিও ভালোবাসা আছে, দেবদার প্রতিও আছে, ইদিকা পালের প্রতি আনফর্চুনেট নেই, খাবারে জঘন্য পারফরমেন্স ছিল। আর রঘু ডাকাত এবং রক্তবীজ 2। ওকে, এখন ফেব্রুয়ারি মাস চলছে, এই একটা সুন্দর মেসেজ যে যখনই দুর্গাপূজার কোনো একটা বড় সিনেমা আসে তখন আমরা এই বিষয়টাকে মোটামুটি 2 মাস আগে থেকে বা 1.5 মাস আগে থেকে এই ভার্সেস ব্যাপারটা নিয়ে আসি, যে এই সিনেমা ভার্সেস এই সিনেমা, এই জিনিসটা হওয়া ঠিক নয়, কেননা আমাদের আচ্ছা, পিন্টু বলে বাংলা, ভালোবাসা ছড়াতে অলরেডি চলে গেছে আমার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে। হ্যাঁ তা ওটাই, মানে প্রত্যেকটা বাংলা সিনেমা যে কটা আসছে পুজোয়, প্রত্যেক বছরই আসবে, প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, দর্শক যেই যেই সিনেমা গুলোতে যেতে ইচ্ছুক বা উইন্ডোজের কাজ দেখতে ইচ্ছুক বা দেবদার কাজ দেখতে ইচ্ছুক বা অন্য যে কোনো প্রোডাকশনের কাজ দেখতে ইচ্ছুক, তারা সেইটাতে যাবে। এটা জনগণের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা, এই বিষয়ে তো বলার কিছু নেই। তা এই জিনিসটা নিয়ে যত হেট্রেড বা নেগেটিভ এই জিনিসগুলো ছড়ানোটা বন্ধ হোক, এটা আমিও চাই। তা পৃথ্বীশ, তোর এই বিষয়ে কি মতামত,
যে দুটো কাজের কি কখনো ভার্সেস থাকাটা উচিত কি উচিত না? না, একদমই উচিত না। তার কারণ হচ্ছে দুটো ছবি মানে ভালো রকম দাপট থাকবে বক্স অফিসে, এটা আমরা আন্দাজ করতে পারছি। এবং দুটো ছবির যে কি পয়েন্টস গুলো সেগুলো আমরা ভালো মতনই জানি। সিকুয়েল ভ্যালু রয়েছে রক্তবীজে, এবং রক্তবীজ ফার্স্ট পার্টটা মানে একটা আনডাউটলি মানে সুপার হিট ছিল, ঠিক আছে। এবং এই মানে সেকেন্ড পার্ট মানে যেরকম আমরা উইন্ডোজের 2.0 ভার্সন দেখলাম আফটার রক্তবীজের পর বহুরূপী, এখন রক্তবীজ 2। তো উইন্ডোজ নিয়ে কিন্তু একটা বড়সড় কথাবার্তা চলছে। এবং এছাড়াও আমি যেটা বলবো যে রঘু ডাকাটে স্পেশালি বাংলার রুটেড গল্প, এবং এই ছবিটা 2021-এ অ্যানাউন্স হয়েছিল। এবং তখন দিয়ে লোকেদের মধ্যে একটা হাইপ ছিল যে কবে বেরোবে, তো ফাইনালি রঘু ডাকাত বেরোচ্ছে। তো দুটো ছবিরই চলবে ভাই, নিজের জায়গায় দুটো ছবি চলবে, কেন এটাকে আমরা ভার্সেস করবো? দুটো ছবি ব্যবসা করো, আদতে বাংলা সিনেমারই লাভ হবে, বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। আজকে যদি রঘু ডাকাত চলে, তাহলে মানে এসবিএফ চেষ্টা করবে পরে শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার আনতে, কিংবা আজ রক্তবীজ 2 চললে তারা হয়তো আরো বড় কিছু প্ল্যান করবে। উইন্ডোজ দুটো ছবিরই চলা দরকার, কোনো ভার্সেস বা কিছু না করে দুটো ছবি চলুক, আমি এটাই চাই। আচ্ছা, এবার তুহিনের কাছে চলে যাচ্ছি। তুহিন, এই যে রক্তবীজের যে একটা স্পেশাল ক্যারেক্টার ছিল অঙ্কুশের যে ক্যামিওটা একদম লাস্টের দিকে, এই বিষয়টা তো তোকে কেমন ভাবে হিট করেছে যখন অঙ্কুশকে তখন যখন তুই ওই মোমেন্টটা যখন দেখলি? এইটা নিয়ে যদি তোর কিছু মতামত। সত্যি কথা বলতে গেলে অঙ্কুশের যে ক্যামিওটা ছিল, এবার যেটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ ফ্যাক্টর হিসাবে দেওয়ার মানে দিয়েছিল মেকার্সরা, সেটা একটা পাঞ্চ দেওয়ার মানে লাগতো, ধাক্কাটা লাগতো, সেটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কার্যকর হয়নি। তার একটাই কারণ, আমি এই সিনেমাটা সত্যি কথা বলছি, আমি এই সিনেমাটা হলে গিয়ে তখন দেখিনি, কিছু কারণবশত আমার ওই টাইমে দেখা হয়নি। এবার পরবর্তীকালে যখন ওটিটিতে আসে হটস্টারে, তখন আমি এই সিনেমাটা দেখি। কিন্তু তার আগে যারা রিভিউয়াররা আছে, বড় বড় যারা রিভিউয়ার, তারাই নিজেদের রিভিউর মাঝখানে মানে এমন ভাবেই অঙ্কুশকে নিয়ে কথাবার্তাটা বলেছে তখনই, কারণ মানুষ এখন হা হা করলে হাওড়া বুঝে যায়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা পুরোপুরি স্পয়লার দেয়নি, বাট এমন ভাবেই অঙ্কুশকে নিয়ে কথাটা বলেছে সেটা আমার জন্য স্পয়লার হয়ে গেছে, আর আমি ওখান থেকেই গেস করে নিয়েছি। আর সেটা সিনেমা দেখার জন্য তখন দেখি হ্যাঁ এটা মিলে গেছে। তার জন্য আমার ওই পাঁচটা একেবারেই ওয়ার্ক করেনি, সত্যি কথা বলতে। এটাই ছিল। আচ্ছা সৌভিক দা, উইন্ডোজ প্রোডাকশনকে তুমি একটা শব্দে বলো এবং দেব প্রোডাকশন হাউসকে একটা শব্দে বলো। দেব প্রোডাকশন হাউস দুটোকে একটা শব্দে, তাই তো? উইন্ডোজ প্রোডাকশন মানে চমক, দেব প্রোডাকশন মানে স্ট্র্যাটেজি, এটাই। বাহ, খুব সুন্দর উত্তর। উইন্ডোজ মানে আমি বলবো যে কন্টেন্ট প্লাস চমক, আর দেব প্রোডাকশন হাউস মানে হচ্ছে আমি বুঝি যেটা ভিশনারি। দেব কিন্তু প্রচন্ড ভিশনারি একজন প্রডিউসার, আমি সেটাই মনে করি দেবের প্রোডাকশন হাউস। এটাই। ভিশনারি এবং স্ট্র্যাটেজি তার সাথে। আচ্ছা দেবজ্যোতি, একটা শব্দে দেব প্রোডাকশন আর উইন্ডোজ প্রোডাকশনকে একটা শব্দ। আমি বলবো উইন্ডোজের ক্ষেত্রে আমি বলবো কনসিস্টেন্ট, আর দেবদার ক্ষেত্রে আমি বলবো মার্কেটিং জিনিয়াস। প্রীতিশ, একটা ওয়ার্ড দুটো প্রোডাকশন সম্পর্কে। দেখো, উইন্ডোজ মানে কন্টেন্ট প্লাস হচ্ছে মানে প্রতিটা জিনিস নিয়ে মানে ইয়ে করা, খুঁটিনাটি যাই হলো পরি সমাজ সোশ্যাল, মানে টার্মটা আমি বলতে পারি, মানে আমার ডিটেলিং। মুখে আসছে না ওই টার্মটা। হ্যাঁ, ডিটেলিং, সমাজকে পুরো ডিটেলিং দেখানো, মানে প্রতিটা ইস্যু নিয়ে কথা বলা, পারিবারিক সেটা হোক, সেটা সমাজের হোক, সেটা। আর দেবদা প্রোডাকশন হাউস মানে হচ্ছে যে এক হচ্ছে মানে ইয়ে একটা নতুন সেমি কমার্শিয়াল এরিয়া, মানে এরা স্টার্ট করা, মানে সেমি কমার্শিয়াল মুভিজ মানে স্টার্ট করা, এরা একটা নতুন ধরনের নিউ এজ কমার্শিয়াল ছবি, প্লাস আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি এবং মার্কেটিং দুটোই। ওকে, তা মোটামুটি আমাদের আধা ঘন্টা প্রায় হতে চললো। আমি আমাদের অডিয়েন্স যারা এই পডকাস্টটা দেখবেন তাদের উদ্দেশ্যে আগে থেকে বলে রাখি যে আপনারা প্রত্যেকের চ্যানেল হয়তো দেখেন, প্রত্যেকের ভিডিও দেখেন, প্রত্যেকের ভিডিও যেরকম ভালোবাসা দেন, প্রত্যেকের চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেটা দেবজ্যোতির হোক, তুহিনের হোক, ফিল্মি পৃথ্বীশের হোক, সিনেগানি সৌভিকদার হোক, হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু প্রচন্ড খাটাখাটনি করে কিন্তু ভিডিও করেন। সুতরাং প্রত্যেকে গিয়ে কিন্তু প্রত্যেকের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আমারটা আমি আর আলাদা করে কিছু বললাম না। যদি মনে হয়, যদি আমাকে যদি পছন্দ হয়, আমার কন্টেন্ট যদি পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো জোরের বিষয় না। অবশ্যই। তা এরপর আমাদের নেক্সট টপিকে যেটা চলে যাব, রিসেন্টলি অম্বরীশ ভট্টাচার্য এই মানুষটা যে সরস্বতী দেবী নিয়ে যে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেই বিষয়টাকে কিভাবে দেখছিস দেবজ্যোতি? আই ফাউন্ড ইট ইনক্রেডিবলি টোন্ডিস, প্রচন্ডভাবেই ইল ইনফর্মড একটা মন্তব্য। কোনো শিক্ষিত লোক যাদের ন্যূনতম শিক্ষাবোধ আছে তারা কোনোদিনই এই মন্তব্য করতে পারে না। এগুলো মানে সত্তার দু পয়সার ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন পাওয়ার জন্য, এটা আমাদের বহু বাঙালি শিল্পীরই আছে। এই ট্র্যাপটায় বাঙালিরা প্রচুর পরিমাণে পা দেয়। এবার দেখ, সত্যি কথা বলতে অম্বরীশ ভট্টাচার্য এমন কোনো বড় শিল্পী নয়
যে তার কথা কিছু সিরিয়াসলি নেওয়ার ব্যাপার আছে। আজকে যদি 10টা 10 বাজে, 10টা 10 যদি অম্বরীশ ভট্টাচার্য মারা যান, 10টা 11 থেকে কেউ কথা বলে না, ফাঁকিং ফ্যাক্ট। 20 বছর আগে একটা ইয়েতে ভাঁড়ের রোল করেছিল। তো এটা নিয়ে কথা বলার ইয়ে নেই, কোনো মানে খুব বেশি কথা বলার কিছু নেই। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড ফাক অম্বরীশ ভট্টাচার্য, মানে এইটুকুই বলার আছে। প্রতিটা সিনেমাতে একই রোল করে, প্রতিটা সিনেমাতে হচ্ছে ভাঁড়, একটা মোটা সোটা ভাঁড়। এই হচ্ছে অ্যাক্টিং নেই। 20 বছর আগে ফেমাস হয়েছিল, এবং যেটা বললাম যে আজকে যদি মারা যায়, কালকে পরে সেকেন্ড থেকে কেউ মারা লাগবে না। তো এদের এদের এই মানে কি বলবো, খুবই প্যাথেটিক এবং খুবই কি বলবো, খুবই মানে কি মানে কিছু বলার নেই, মানে গালাগালি দেওয়া যায়। আমি আমার ভিডিওতে দিয়েছিলাম, তোর ভিডিওতে আমি সংযত থাকছি। মানে এইসব লোকদেরকে পাত্তা না দেওয়াই ভালো। দে আর নট রিয়েলি ফ্যান। এরা চারটে কমেন্ট এই জন্যই করে যাতে খবরে থাকতে পারে, তা না হলে নোবডি গিভস আ ফাক অ্যাবাউট অম্বরীশ ভট্টাচার্য। এটাই ফ্যান। আর রাজা কথা ছাড়, যদি কারো রাজা কথা দেখে থাকেন, ইট ওয়াজ অফুল শো। অনেকের তো অনেক আলবাল ছোড়ার ডাল জিনিস নিয়ে নস্টালজিয়া কাজ করে। রাজা করার থেকে মানে বেশি বালের শো পৃথিবীতে হয় না। যাই হোক, টাটা। আচ্ছা সৌভিক দা, অম্বরীশ ভট্টাচার্য, দেখো কোনো মানুষকে কোনো কিছুর সাথে অবজেক্টিফাই করাটা একদমই উচিত না। অম্বরীশ ভট্টাচার্যকে দেখলে আমাদের ভারতে যে সমস্ত পশুরা আছে, কোন পশুটার কথা অম্বরীশ ভট্টাচার্যকে দেখলে তোমার মাথায় আসে? শুয়োর, এক কথায় এটাই মাথায় আসে না। ওকে, আচ্ছা প্রীতিশ, অম্বরীশ ভট্টাচার্যর এই যে রাজা গজা, এই জিনিসটা কি তোর একবারও দেখেছিস কোনো ছোটবেলায় থাকতে? হয়তো দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না রাজা গজা কি না, হোয়াট এভার। অম্বরীশ ভট্টাচার্য এই মানুষটাকে তুই কি অ্যাক্টর হিসেবে গণ্য করিস কি করিস না? একদমই না, একদমই না। এতটা রুটিন অভিনয় কি করে ভাই, প্রতিটা সিনেমা একই রোল। আর মানে শুধুমাত্র দেখি অমরেশ ভট্টাচার্যের বুমেরাং অভিনয় হচ্ছে টোয়েন্টি। দেখ, একটা সিনেমাতে আমি একটা সিনেমা অমরেশ ভট্টাচার্যের আমি একটা সিনেমা, আমি এটা ইন্টারাপ্ট করছি তোদেরকে, হলে গিয়ে দেখেছিলাম। আমার দুঃসাহস, যখন আমি প্রেম করতাম কুসঙ্গে পড়ে দেখেছিলাম। কুসঙ্গ মানে গার্লফ্রেন্ড, কে কেউ বুঝতেই পারছেন। সেটার নাম হচ্ছে বিবাহ অভিযান, ঠিক আছে? এই সিনেমাতে অঙ্কুশ আছে, ঠিক আছে? অনির্বাণ ভট্টাচার্য একটা ক্রিঞ্জ ডাকাতের রোল করেছিল, যেটা রঘু ডাকাতে আশা করছি করবে। হ্যাঁ আরো হ্যাঁ, একটা কে ছিল সব থেকে জঘন্য পারফরমেন্স একটা সিনেমাতে, যেখানে অঙ্কুশ দা আছে, সব থেকে জঘন্য পারফরমেন্স হচ্ছে অম্বরীশ ভট্টাচার্য। ওই যে মানে দেহ ব্যবসায়ী, আমরা কাতুকুতু। দেহ ব্যবসায়ী যেটা ওই হ্যাঁ, জায়গাটা এবার বলছিল তখন যে আমি রোগা ছিলাম, তো তখন কাতুকুতু দিয়ে হাতে চর্বি ছিল না, তো ওই জন্য হাসিও পাচ্ছে না। এখন হয়তো ওটা দেখলে হাসি পাবে, কারণ কাতুকুতুটা কাজ করবে চর্বিতে। জঘন্য অভিনয়, মানে প্রতিটাতে হচ্ছে আর মোটা ভাঁ, এই হচ্ছে রোল। বুমেরাং এর আশি সৌভিক রাজা, কিন্তু পারফেক্ট ছিল, তো ওই জন্য ওরকম একটা হাওয়াজ মানে ক্যারেক্টার দিয়েছিল সৌভিক, এই যে অম্বরীশ ভট্টাচার্যকে তাই কি আমি বুমেরাং এ। জানি না, আমার তো idea। হ্যাঁ, একদম একদম ভাবে ওরকম ঠাটকি একটা ক্যারেক্টার দিয়েছে। ওটাই মানে পুরো পারফেক্ট বানিয়েছে আমার মনে রিয়েল হয়। লাইফ, অনেকদিন বাদে রিয়েল ওটা লাইফ, দেখে রিয়েল লাইফে একদম। একদম রিয়েল লাইফ। না, এটা খুব নিন্দার বিষয় যে আমাদের যে সমস্ত দেবদেবীরা মানে পূজিত হয়, সেই সমস্ত দেবদেবীকে এখানে অবজেক্টিফাই করে তাকে অন্য দেখ, একটা তুই যেটা সৌভিকদাকে জিজ্ঞাসা করছিলিস, আমি সবচেয়ে ওটা বড় বলে ব্যাপার দিচ্ছি। হচ্ছে, দেখ, তুই যেটা সৌভিকদাকে জিজ্ঞাসা সবচেয়ে করছিস, বড় আমি ব্যাপার বলে দিচ্ছি, হচ্ছে কারণ যার আমার ভালো কিছু লাইমলাইট ছেড়ে আছে। যায় না। সেটা হচ্ছে, তুই সৌভিকদাকে জিজ্ঞাসা করলি না, কিছু কয়েক বছর আগে কেরালাতে একটা কেস হয়েছিল, ঠিক আছে? ওই আনারসের মধ্যে অ্যান্ড অল দ্যাট। আমাদের কিছু কিছু হুম। পার্টি আছে পলিটিক্যাল, তারা কেরালা মডেলের কথা বলে, ঠিক আছে? তো আমরাও কিন্তু ওই বাংলার হাতিদের জন্য এই কেরালা মডেল নিয়ে আসতে পারি, আনারসের মধ্যে পটকা টটকা পরে। আমার এইটুকুই বলার আছে, এটা আচ্ছা কাটবি না, যাই হোক, ওটা রেখে এ দিবি। এমন কিছু ইম্পর্টেন্ট ব্যক্তি না যাকে নিয়ে এতটা দূর হ্যাঁ, আমাদের আলোচনা করতে হবে, অডিয়েন্সেরও এত দূর মানে অত ইয়ে নেই যে এই লোকটা সম্পর্কে এত কিছু শুনতে হবে। যাই হোক, প্রত্যেকের মতামত আমি শুনে নিলাম। তা লাস্ট টপিক, একদম শেষ এন্ডিং এ গিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে দুটো হিন্দি সিনেমা আসছে, যে 14 তারিখ আসছে ছাওয়া এবং 7 তারিখ আসছে ব্যাডাস রবি কুমার, এই দুটো কাজের মধ্যে কোন কাজটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড? প্রথমে চলে আসি ব্যাটার সৌভিকদার রবি কুমার, কাছে। ব্যাটার। আমিও ভাবছি ব্যাডাস রবি কুমার। ব্যাডাস রবি কুমার আসছে তো 7 তারিখ। ওটা আমি দেখতে যাবো শুধু খিল্লি ওড়ানোর জন্য, কারণ ওটা একটা স্মুথ ফিল্ম হবে। ওটা আমি যাবো খিল্লি করতে, ওটা আমি কোনো সিরিয়াসলি রিভিউ কিছু করবোই না। ওটা পুরো খিল্লির জন্য যাবো। আর ছাবানে আমি ড্যাম এক্সাইটেড আছি, মানে ও টিজার ওইটা কি মানে একা যাবে? ব্যাপক করেছে। একা যাবো ব্যাডাস রবি কুমার আমি দেখতে? একা আমি একা আমি একাই যাই, আর কে যাবে আমার সাথে? আর আমি একা একা গিয়ে দেখে আছি আর কি। সৌভিকদা তো ওদের উদিত নারায়ণের ভিডিওটা অনেকবার দেখছে, এবার ইন্সপায়ার হয়ে মানে কিন্তু আচ্ছা, কাউকে তো পাচ্ছি না পৃথ্বীটা চুমু খাওয়ার দেবজ্যোতি, জন্য। তোদের কি মনে হয় যে হ্যাঁ, ছাওয়া, মানে ছাওয়াটা নিয়ে তোরা কতটা এক্সাইটেড? পৃথ্বী দেবজ্যোতি। মারাত্মক, মারাত্মক একদম excited। ছ্যাবলাম, মারাত্মক ছ্যাবলামি মারাত্মক। নামিয়ে রে, মানে ব্যাডাস, ব্যাডাস রবি কুমার। আরে মানে ওটা তো তুলনাই করা যায় না, তুমি যেটা বলছো। তো ছাবা নিয়ে মারাত্মক এক্সাইটেড, মানে ওই যে ছাত্রবাদী সম্ভাজি,
ওনাকে লিটারেলি মানে আমি শুনেছি মহারাষ্ট্রে এরকম হয়েছিল, আমার দাদা গেছিল আর কি। তো ওখানে ছাত্রবাদী সাম্বাদির একজন পোস্টারে কোনো রকমে পা দিয়ে দিয়েছে অন্য মানে ধর্মের মানুষ। পডকাস্ট কি শেষ? ওরা লিটারেলি 50-60 জন মিলে খুঁজতে বেরিয়েছে যে কোন ছেলে এরকম করেছে। তাকে ধরে মানে মারবে, মানে ওখানেই স্পট ডেট করে দেয় এতটা ওখানে, মানে ভগবানের থেকেও যদি ওপরে কিছু থাকে সেটা হচ্ছে ওদের কাছে ছাত্রবাদী সাম্বাদিক। না এখানে বোঝা যাচ্ছে, কেননা ভিকি কৌশল যেরকম তার বডি ট্রান্সফরমেশন, তার ডায়লগ ডেলিভারি, তার প্রেজেন্টেশন, তার যে একটা রেজ, সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা ফ্রেমে বোঝা যাচ্ছে। এবং অ্যাকশনের দিক থেকে এবং হ্যাঁ হ্যাঁ অ্যাগ্রেশন যেরকম ভিকি কৌশলের প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি, যেরকম ডায়লগ ডেলিভারি করছে, কতগুলো বিটিএস ফুটেজও দেখলাম, সেটা কিন্তু যথেষ্ট প্রমিসিং এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে খুবই ভালো একটা কাজ আসতে চলেছে। তা যাই হোক, আমি এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই যে 14 তারিখ যেহেতু ছাওয়া আসছে, আমাদের যারা এখানে রিভিউ করি তাদের একটা প্ল্যানিং প্রোগ্রাম চলছে যে আমরা কলকাতার কোনো একটা সিনেমা হলে গিয়ে কিন্তু হয়তো গ্লোব গ্লোব এই তোমার ইয়েটা দেখবো হয়তো, এই তোমার গ্লোবে হ্যাঁ এই সিনেমাটা দেখবো। গ্লোব সিনেমা হ্যাঁ যাই হোক, গ্লোবে যেখানেই হোক গ্লোবে আমরা ছাওয়া সিনেমাটা দেখতে যাব, তা সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। তা যাই হোক, আমার এই বিষয়টা বলতে খুব ভালো লাগছে। তা আপনাদের যেরকম রেসপন্স ছিল আমাদের পডকাস্ট নিয়ে, তা আমরা মোটামুটি আজকে যে কটা টপিক নিয়ে আলোচনা করার দরকার প্রত্যেকটা টপিক মোটামুটি আলোচনা করেছি। এরপরে যেরকম এক একটা সিনেমার যেরকম কন্টেন্ট আসবে, সেটা টিজার হোক বা ট্রেলার হোক, পরবর্তীতে অন্যের চ্যানেল থেকে, অন্যান্য যারা রিভিউয়ার আছে তারা তাদের চ্যানেল থেকে বক্তব্য নিয়ে আসবেন। লাস্ট একটাই বক্তব্য রাখতে চাই একটা ছোট্ট বিষয় নিয়ে, আবার যে এই যে ফেডারেশন ভার্সেস এই যে ডাইরেক্টর, এই যে আবার যে বিষয়টা আবার উঠে আসলো, আবার কাজ বন্ধ হয়ে গেল, এই বিষয়টা কি মনে হয় তোর কাছে দেবজ্যোতি? আমি একটা লাইনে বলবো, চটি মূল হাটাও দেশ বাঁচাও। ওকে, সৌভিক দা এক লাইনে বলো এরকম। সত্যি দেখো বলতে সত্যি কি, কথা বলতে এতে মানে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে একদম নিচু শ্রেণীর লোকেরা, এটাই বলবো। কারণ দেখো বড় বড় যারা ডিরেক্টর তারা তো টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের কিছু এসে যাচ্ছে না। যারা নিচু শ্রেণীর কাজ করছে প্রান্তিক মানুষ, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই। প্রীতিশ? আমার মামা মেশোরা কস্টিউমার, ঠিক আছে, তাই বুঝতেই পারছো, টেকনিশিয়ানের আন্ডারে, ফেডারেশন আন্ডারে, গিল্ডের আন্ডারে, তারাই অ্যাকচুয়ালি মানে বেশি সাফার করবে, আর কিছু না। আর আমি কিছু বলার নেই। দেখো আমি যদি ডিরেক্টর্স গিল্ডের হয়ে পক্ষ নিয়ে বলি, সেখানেও মানে বিভিন্ন ফ্লস রয়েছে, মানে কোনো পক্ষই ভালো না, সবকিছু করাপ্টেড আফটার অল, এটাই বল। আমাদের যে সেই টপিক গুলো ছিল আমরা টাইম স্ট্যাম্প করে সমস্ত কিছু দিয়ে দেব। তা আপনাদের এই বিষয়গুলো নিয়ে যদি কিছু মতামত থাকে অবশ্যই সেই মতামতটা আমাদেরকে জানাবেন। এবং শেষমেশ আবারও বলবো, প্রত্যেকে চ্যানেল ভিজিট করুন, প্রত্যেকে সাবস্ক্রাইব করুন। তা পরবর্তী অন্যান্য চ্যানেল থেকেও কিন্তু আমাদের পডকাস্ট কিন্তু আসতে থাকবে। তা যাই হোক, আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন, নমস্কার।